বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি পরীক্ষা 2026 সালের শিক্ষার্থীদের জন্য আজকে আমি যারা দুর্বল শিক্ষার্থী তাদের জন্য একটি বিশেষ টিপস হলো যে এমসিকিউতে পাশ করা খুবই কঠিন। যারা অনেকেই দেখা যাবে 9-10টা পাইলে যেহেতু পাস 9টা অবজেক্টিভ পায়, তাদের জন্য হলো সুবিধা যে এমসিকিউ কমন পড়বে, যে এসএসসি পরীক্ষা 2026 এর চূড়ান্ত সাজেশান দেখো যে 2026 সালের শিক্ষার্থীদের জন্য চূড়ান্ত সাজেশান এমসিকিউ প্রশ্নের কমন পড়ার সম্ভাবনা এবং যেন হলো শর্ট প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন, সেগুলি যদি তুমি সলভ করতে পারো শর্ট কোশ্চেন। দেখো এখানে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন বা প্রশ্ন তোমাদের জন্য চূড়ান্ত সাজেশান হিসেবে তুলে ধরছি। দেখো যে 1 নম্বর একটা প্রশ্ন, এখানে দেখো যে প্রমাণ করো যে এখানে দেখো এক্স টু দি পাওয়ার প্লাস এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটি প্রমাণ করো। 1 নম্বরে প্রশ্ন দেখো, এটির উত্তর আমি সাথে সাথে তোমাদের জন্য লিখে দিচ্ছি। আনসারটা দেখো এখানে এটির যে দেওয়া আছে, এখানে দেওয়া আছে এটি দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার ওয়াই। এটি কিন্তু এখানে দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে লেফট হ্যান্ড সাইড দেখো এখানে যে লেফট হ্যান্ড সাইডটা হলো এক্স টু দি পাওয়ার এখানে দেখো প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 4। এটি সমান প্রমাণ করতে হবে তোমার 8 ইন্টু এক্স কত 8 ইন্টু তোমার প্রমাণ করতে হবে যে এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, সরি এখানে একটু সমস্যা আছে দেখো ডাক্তার, এক্স প্লাস এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটি কিন্তু প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখি যে এটিকে যদি আমরা ভেঙে লিখি তাহলে দেখো এক্স প্লাস ওয়াই ভিতরে যদি পাওয়ার 4টে আছে, 2টি দেওয়ার বাইরে 2টি, তাহলে দেখো এভাবে কিন্তু লেখা যায় এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এর উপর দিলাম আবার হোল স্কোয়ার। তাহলে এটিকে এ মনে করো আর এটিকে বি মনে করো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এখানে খাটে। তাহলে আমরা লিখতে পারি দেখো এক্স প্লাস এই হলো তোমার এ প্লাস বি হলো তোমার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটি কিন্তু আমরা জানি এটিকে এ ধরলাম আর এটিকে তোমার বি ধরলাম, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটি আমরা এখানে লিখতে পারি। ওকে, আবার এটিকে আমরা লিখতে পারি দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এই পুরোটাকে ধরলাম আমরা এ আর এই পুরোটাকে ধরলাম বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আবার তুমি খেয়াল করো যে এখানে এই এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটির সূত্র কিন্তু আমরা জানি যে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটুকু সমান আমরা লিখতে পারি এক্স 4 এক্স ওয়াই। যেহেতু তোমরা জানো যে 4ab সমান ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো, এই সূত্রটুকু এখানে আমরা ইউজ করেছি। তাহলে এখন যদি তুমি এটুকু গুণ করো 4 গুণে 8, দেখো 8 এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। ওকে, তাহলে আমরা এটুকু সমান লিখতে পারি অতএব রাইট হ্যান্ড সাইড, খেয়াল করো এই দেখো রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। এখানে আমরা এটি প্রমাণ করতে পেরেছি। ওকে, আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছো। শর্ট কোশ্চেনের জন্য অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হলো এখানে। তাহলে দেখো যে আমরা এটি
এখন মুছে নিতে পারি, আশা করি সবাই বুঝেছ। আমরা যাব অন্য আরেকটি অঙ্কে। আমি কিছু গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য এখানে বিভিন্ন চ্যাপ্টার থেকে তুলে ধরছি, বিভিন্ন নিয়মের শিক্ষার্থীদের জন্য খুবই উপকৃত হবে বলে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ। তাহলে আমরা এটি মুছে নিই। দেখো এইবার দেখো, তাহলে আমরা এটি মুছে নিলাম। ওকে, এখন দেখো যে আরেকটা অঙ্ক, প্রশ্নটা হলো 2। এখানে দেখো যে এক্স টাকা, এই দেখো এক্স টাকায় X% মুনাফা, X% মুনাফা, দেখো মুনাফা এক্স টাকায় X% মুনাফায় এক্স বছরের মুনাফা, এক্স দেখো এক্স বছরের মুনাফা এক্স টাকা, এক্স বছরের মুনাফা এক্স টাকা হলে এক্স সমান কত? এক বছরের মুনাফা এক্স হলে, ধরো এক বছরের মুনাফা এক্স হলে তাহলে এক্স কত? এটি কিন্তু আমার প্রশ্ন। আশা করি ব্যাপারটি বুঝতেই পেরেছ যে এখানে এক্স টাকায়, খেয়াল করো ভালো করে, যে এক্স টাকায় X% মুনাফা এক্স বছরের মুনাফা এক্স হলে তাহলে এক্স কত? ওকে, তাহলে আমরা এখানে দেখো সমাধান বা সলভ। দেখো এখানে তোমার আসল হলো তোমার এক্স, আসল পি সমান এক্স টাকা। খেয়াল করো এখানে আসল পি সমান এক্স টাকা, আর সুদের হার মুনাফার, দেখো মুনাফার হার হলো আর বা রেট, এখানে হচ্ছে তোমার X%। আশা করি বুঝতে পেরেছ। ওকে, তাহলে এটি সমান আমরা লিখতে পারি 100 ভাগের তোমার এক্স। ওকে, এরপরে তুমি চলো এখানে দেখো সময় হলো এন, দেখো সময় এন ইকুয়াল টু আমরা লিখতে পারি, এই দেখো এক্স বছর হলে এক বছরের মুনাফা এক্স হলে, আবার মুনাফা এক বছরের মুনাফা আই ইকুয়াল টু তোমার এখানে এক্স টাকা। তাহলে আমরা জানি, দেখো আমরা কিন্তু জানি, দেখো আমরা জানি এখানে আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর, আই ইকুয়াল টু বা পি এন আর ইকুয়াল টু হচ্ছে তোমার আই। ওকে, পি এন আর বা পি আর এন ইকুয়াল টু যদি আই হয়, বা আমরা যদি এখানে এগুলির মান আমরা বসিয়ে দিই, পি এর মান ধরো এক্স, এন এর মান এখানে এক্স, আর এর মান হচ্ছে তোমার X/100। ওকে, তাহলে আমরা এখানে এক্সের মানও আমরা লিখতে পারি যে উভয় পক্ষ থেকে যদি আমরা এখন এক্স বাদ দিই তাহলে এদিকে একটা এক্স চলে যায়। তাহলে দেখো এখানে তোমার থাকছে X² বাই হলো তোমার 100, আর এখানে একটা এক্স, আর এদিকে যদি একটা এক্স কাটো তাহলে এদিকে থাকলো উভয় পক্ষে কাটা মানে ভাগ, তাহলে তোমার হলো রয়ে গেল এখানে আমরা লিখতে পারি X² ইকুয়াল টু আর গুণন দাও তাহলে 100, বা x সমান √100 সমান পেলা 10 10 100। অতএব x এর মান হলো 10। অতএব আমরা লিখতে পারি যে নির্ণীয় মান তোমার x ইকুয়াল টু 10। অতএব এখানে উত্তরটি সমাপ্ত হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতে পেরেছ যে একটি কিন্তু অঙ্কটি পেস লাগার কথা এখানে একটু খেয়াল করলে বোঝা যায় যে এক্স টাকা X% মুনাফা এক্স বছরের মুনাফা এক্স হলে এক্স সমান কত। এখানে আসল
হলো তোমার পি ইকুয়াল টু এক্স টাকা, মুনাফার হার হলো তোমার X% ইকুয়াল টু 100/X, এন ইকুয়াল টু সময় 1 বছর এবং মুনাফা X ইকুয়াল টু আই। অতএব আমরা সূত্র জানি যে PNR ইকুয়াল টু আই, অর্থাৎ আয়ের মান বসিয়ে দিলাম, উভয় পক্ষে সমাধান করলাম, X এর মান আমরা পেয়ে গেলাম X ইকুয়াল টু 10। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে চলো আমরা যাই অন্য আরেকটি প্রশ্নে, আর কথা না বাড়িয়ে। ওকে, তাহলে এটি মুছে নাও। দেখো আমি প্রশ্ন আর সমাধান সাথে সাথেই তোমাদের সলভ করে দিচ্ছি। দেখো এটি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে দেখো 3 নম্বরের যে প্রশ্নটি সেটি কিন্তু হতে পারে এরকম। দেখো ত্রিভুজ সংক্রান্ত যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে 3-এর। এখানে দেখো যে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত। একটি দেখো একটি ত্রিভুজের 3টি দেখো কোণের অনুপাত কিন্তু এখানে দেওয়া আছে 1:2:3। ওকে, হলে কোণগুলিকে ডিগ্রিতে প্রকাশ করো। হলে দেখো কোণগুলোকে ডিগ্রিতে প্রকাশ করো, ডিগ্রিতে প্রকাশ করো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেওয়া আছে একটি ত্রিভুজের, দেখো একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1:2:3 হলে কোণগুলোকে ডিগ্রিতে প্রকাশ করো। তাহলে কিন্তু আমরা দড়ি দেখো এখানে সলভ বা সমাধান হচ্ছে যে ত্রিভুজের প্রথম কোণ, ত্রিভুজের প্রথম বা এক দিয়া তুমি দিতে পারো। দেখো প্রথম কোণ ধরলাম 1x, তাহলে 1 না দিলেও চলবে। এবং ত্রিভুজটির দ্বিতীয় কোণ দেখো, এখানে দ্বিতীয় কোণ অনুপাত রাশির এর গুণিতক একটা x নিলাম। দেখো ত্রিভুজটির তৃতীয় কোণ হবে 3x, ডিগ্রি ধরো এত ডিগ্রি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আবার আমরা কিন্তু জানি যে ত্রিভুজের 3 কোণের যোগফল কত 180 ডিগ্রি, সেটি আমরা পূর্ববর্তী ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম। তাহলে এখানে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, দেখো x + 2x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, কারণ তোমরা জানো যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এবার দেখো যে 3 আর 2 5 আর 1 6 ডিগ্রি। ওকে, এইখানে কিন্তু আমরা 180 ডিগ্রি লিখছি, বা ডিগ্রি যদি উভয় দিকে বাদ দাও তাহলে আমরা পাই 6 ডিগ্রিটা বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো 6 দিয়ে ভাগ করলে 3 6 18 0 30, 6 30 180। তাহলে এর মান পেলাম আমরা 30 ডিগ্রি। অতএব যেহেতু কইছে ত্রিভুজের কোণগুলিকে ডিগ্রিতে প্রকাশ করো, তাহলে হচ্ছে ত্রিভুজের প্রথম কোণ, অতএব ত্রিভুজটির দেখো ত্রিভুজটির প্রথম কোণ x ইকুয়াল টু 30 ডিগ্রি। অতএব ত্রিভুজটির দ্বিতীয় কোণ 2x সমান হলো 30 গুণন 2, তাহলে আমরা লিখতে পারি 60 ডিগ্রি। ওকে, অতএব ত্রিভুজটির তৃতীয় কোণ দেখো হলো 3x ইকুয়াল টু 30 গুণন 3, 30 90 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। দেখো এখানে আমরা ত্রিভুজের 3টি কোণ বের করে দিয়েছি। ওকে, তাহলে 3 নম্বরের প্রশ্নটি সমাধান এখানেই শেষ হলো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং ভালো করেই বুঝতে পেরেছো। ওকে, এখন দেখো যে আমি যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে। তাহলে আমরা এটি মুছে নিই, অন্যটা আমরা একবার লিখে নেই। দেখো এখানে যে দেখো এসএসসি 2026 শর্ট কৌশল। তাহলে দেখো এখানে 4 নম্বরে যে প্রশ্নটি সেটা হচ্ছে তোমার যে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ। একটি
দেখো এখানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, খেয়াল করো, ত্রিভুজের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ 400 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। অতিভুজ 400 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে প্রশ্নটি দেখো যে এর ক্ষেত্রফল নির্ণয় করো। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ 400 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে কিন্তু দেখো যে আমরা দড়ি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান দেখো বাহুর দৈর্ঘ্য আমরা এখানে ধরলাম x সেন্টিমিটার। ওকে, যেমন তুমি মনে করো যে এই যদি সমকোণী, এটাও ধরলাম x, ভূমিও x, লম্ব x, তাহলে এটি হচ্ছে অতিভুজ 400 সেন্টিমিটার যদি ত্রিভুজটি এ বি সি হয়। খেয়াল করো এখানে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তাহলে বোঝা যাচ্ছে যে ত্রিভুজের বিসি বাহু এবং এবি বাহু সমান। এটি ধরলাম যে সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা ধরলাম x। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি। দেখো পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লেখা যায়। দেখো এখানে এখানে লেখা যায় যে এবি স্কয়ার চিত্র থেকে এসি স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি বিসি স্কয়ার যোগ এবি স্কয়ার। এইখানে লেখা যায় চিত্র থেকে বা এসির মান হলো তোমার এখানে 400, অতিভুজ যেহেতু বলা হচ্ছে এটাকে 400, আর বিসি ধরা হচ্ছে x, এবি হচ্ছে তোমার 1, যেহেতু সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি 400 ইকুয়াল টু হবে তোমার 2x স্কয়ার বা x স্কয়ার 2x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 400 বা 400। x ইকুয়াল টু আমরা পাই 200 বা x সমান সমান আমরা লিখতে পারি 200 রুট করলে আমরা পাই। ওকে, এখানে আমরা পাই 10 ইন্টু 2 রুট। ওকে, তাহলে x এর মান পেলাম 10 ইন্টু 2 রুট। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল হবে সমান হাফ ইন্টু, যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে হবে এখানে 10 ইন্টু রুট 2 গুণন 10 ইন্টু রুট 2। আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছ। ওকে, 5 দুগুণে 10, 5 10 50, 10 ইন্টু রুট 2। তাহলে আমরা লিখতে পারি 5 10 50 গুণন রুট 2 গুণ করলে হবে তোমার 2 রুট 2 এর উপর হোল স্কয়ার, এইখানে দিলাম 2 গুণন হচ্ছে 2, 50 দুগুণে 100 বর্গ সেন্টিমিটার, 100 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখানে অঙ্কর প্রশ্ন সমাধান শেষ হলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ এবং ভালো করে বুঝতে পেরেছ। আশা করি যে আমরা এখানে পিথাগোরাসের সূত্র বা উপপাদ্য এখানে বসিয়েছি এখানে। তাহলে x এর মান বেরোলে ভূমি এবং
লম্ব সমান যেহেতু, তাই আমরা এখানে হাফ ইন্টু, দেখো ভূমি হলো 10√2 আর তোমার লম্ব হলো 10√2। ওকে, কাটাকাটি, এরপরে 100 উত্তর। এখানে আশা করি বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা দেখি অন্য একটি প্রশ্নের সমাধানে। ওকে, এখন দেখো একটি বর্গের পরিসীমা 100 সেন্টিমিটার হলে তার কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা এটি মুছে নিতে পারি। তাহলে 5 নম্বরের যে প্রশ্নটি সেটা তোমরা দেখো একবার। এখানে এই দেখো যে 5 নম্বরের এখানে প্রশ্নটি একটু খেয়াল করো, যে একটি বর্গের পরিসীমা, এখানে দেখো একটি বর্গের পরিসীমা দেওয়া আছে কত, 100 সেন্টিমিটার হলে, 100 সেন্টিমিটার হলে বলা হলো তার কর্ণের দৈর্ঘ্য কত হলে তার কর্ণের দৈর্ঘ্য কত, সেটা কিন্তু তোমাকে বের করতে হবে। ওকে, এইখানে তুমি একটু খেয়াল করো, বর্গের যেহেতু পরিসীমা দেওয়া আছে, একটি বর্গের পরিসীমা 100 সেন্টিমিটার হলে তার কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে আমরা তো জানি যে দড়ি বর্গের প্রত্যেক ধরো বাহুর দৈর্ঘ্য তোমার এ হলে, অতএব বর্গের পরিসীমা হবে 4a। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। বর্গের বাহু যেহেতু 4টি সমান, তাহলে 4 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে 4a। তাহলে আমরা প্রশ্নমতে লিখতে পারি যে বর্গের পরিসীমা 4 = 100 সেন্টিমিটার, বাহ, এ সমান 4 100 ভাগ দিলে 20 পাইলাম 5। ওকে, তাহলে বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি 25 সেন্টিমিটার। এখন বর্গের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি, অতএব বর্গের কর্ণের দৈর্ঘ্য 4a, কর্ণের দৈর্ঘ্য √2 * a। তাহলে √2 এর মান যদি 25 হয়, তাহলে 25√2। আশা করি যে তোমরা এটি বুঝতেই পেরেছো। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এত সেন্টিমিটার। ওকে, দেখো, তাহলে আশা করি তোমরা এই প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছো এবং ভালো করেই বুঝেছ। এখন 5 নম্বরের প্রশ্নটির এখানে সমাধান আমরা এখানে শেষ করলাম। এরপরে দেখো আমরা যাই এখন ত্রিকোণমিতি। দেখো, কেন্দ্রস্থ কোণ কাকে বলে, এখানে একটা চিত্র দ্বারা ব্যাখ্যা করো কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা এটিও লিখতে পারি। দেখো, একটা কোণ সম্পর্কে বা ত্রিভুজ সংক্রান্ত এখানে একটি বিষয় আমরা তাহলে এটি মুছে নেই। 6 নম্বরে দেখো, এখানে 6 নম্বর হলো কেন্দ্রস্থ কোণ কাকে বলে। তাহলে দেখো, চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, চিত্রের দ্বারা ব্যাখ্যা করো। এইখানে কেন্দ্রস্থ কোণ, এর বিপরীতে তোমার মনে করো কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ আসতে পারে। তাহলে দেখো, আমরা যদি লিখি যে কেন্দ্রস্থ কোণ, বৃত্তের উত্তর হলো বা সল সমাধানটা দেখো, কেন্দ্রস্থ কোণ, খেয়াল করো। তাহলে কেন্দ্রস্থ কোণ হলো, ধরো যদি এখানে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি, এটি এই খেয়াল করো, ও কেন্দ্র বিশিষ্ট, যদি এটি হলো বৃত্তের ব্যাসার্ধ আর এটি হলো তোমার যদি বৃত্তস্থ কোণ হয়, তাহলে এটি হলো তোমার কেন্দ্রস্থ, দেখো কেন্দ্রস্থ কোণ। আর এইখান থেকে যদি তুমি BAC, এটি কিন্তু হচ্ছে তোমার
বৃত্তস্থ কোণ। আশা করি বৃত্তস্থ কোণ যে বুঝতে পেরেছ। আশা করি তোমরা এখানে ভালোই বুঝতে পেরেছ। তাহলে কেন্দ্রস্থ কোণ, বৃত্ত যদি তুমি অষ্টম অধ্যায় চিনে থাকো তাহলে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ চেনার কোনো সমস্যা হওয়ার কথা নয় আশা করি। দেখো তাহলে কেন্দ্রস্থ কোণ, এখানে দেখো বৃত্তের ওবি এবং হচ্ছে ওসি দুটি ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি বৃত্তের, দেখো বৃত্তের দুইটি ব্যাসার্ধ, খেয়াল করো বৃত্তের দুইটি ব্যাসার্ধ যেমন ওবি এবং হচ্ছে ওসি। এই দেখো কেন্দ্রে বৃত্তের দুইটি ব্যাসার্ধ, বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে দেখো কেন্দ্রস্থ কোণ বলে। আশা করি যে তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, এখানে দেখো প্রশ্নে বি ও সি কোণ হলো তোমার কেন্দ্রস্থ কোণ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। বিওসি হলো তোমার কেন্দ্রস্থ কোণ আর বিএসি হবে তোমার বৃত্তস্থ কোণ। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছ। তবে বিওসি আমার প্রশ্নে নেই যে কেন্দ্রস্থ কোণ কাকে বলে, সেটি চিত্র দ্বারা ব্যাখ্যা করা আমি এখানে ব্যাখ্যা করলাম। তবে বিএসি হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ, এটির সঙ্গেও তুমি লিখতে পারবে বিএসি অর্থাৎ বৃত্তের দুটি যা বৃত্তের পরিধির উপরস্থ কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে বৃত্তস্থ কোণ বলে। এখানে বিওসি হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। ওকে, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ এবং ভালো করেই বুঝতে পেরেছ আশা। তাহলে আমরা এটি চলো মুছে নেই, পরবর্তী প্রশ্নে যাই আর কথা না বাড়ি। ওকে, দেখো এইবার দেখো আমরা যাই একটু ত্রিকোণমিতির অংশে। তাহলে দেখো ত্রিকোণমিতির অংশে যাই। প্রমাণ এখানে দেখো যে আমরা ত্রিকোণমিতি অংশে গেলাম। সাইন দেখাও যে এখানে সাইন থিটা, সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কোস স্কোয়ার 60 ডিগ্রি ইকুয়াল টু দেখাতে হবে কোসেক 90 ডিগ্রি, কোসেক স্কোয়ার 90 ডিগ্রি। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। আমরা গেলাম ত্রিকোণমিতি অংশে। ওকে, বা এখানে দেখো সলভ বা সমাধান। দেখো বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড সাইন স্কোয়ার এখানে প্লাস কোস স্কোয়ার 60 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো যে সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান √3/2, √3/2 হোল স্কোয়ার, আর কস 60 ডিগ্রির মান হচ্ছে তোমার হাফ। ওকে, এখানে যদি আমরা লিখি তাহলে 4 3/4 1/4 হবে যোগ, তাহলে লসাগু করলে এখানে দেখো আশা করি যে 4 আর 4 লসাগু হচ্ছে 4, সেটি বুঝতে পেরেছ। 1 3 যোগ 1, তাহলে আমরা এখানে লিখতে পারি 4/4 ভাগ করলে হয় 1। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা পেলাম 1। এবার দেখো আবার আমরা লিখি রাইট হ্যান্ড সাইডটা। এবার একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো। দেখেন 6 স্কোয়ার 90, এইখানে যদি আমরা লিখি দেখো কোসেক স্কোয়ার 90 এর মান হচ্ছে তোমার 1। ওকে, তাহলে আমরা লিখতে পারি ওকে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার অতএব রাইট হ্যান্ড সাইড। আশা করি যে তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে শুট প্রমাণিত হলো যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটি কিন্তু প্রমাণিত হলো। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ এবং ভালো করে বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা যাই অন্য একটি প্রশ্নের সমাধানে। এখানে দেখো একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে
দেখো আমরা যাই তাহলে 8 নম্বর প্রশ্নটিতে এটি মুছে নিতে পারি। ওকে, দেখো হ্যাঁ 8 নম্বর প্রশ্নটি হলো যে এখানে খেয়াল করো একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য তোমার দেওয়া আছে কত 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ওকে, এবং ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার হলে এবং ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার হলে দেখো অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। হলে বাহু দ্বয়ের এই অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। নির্ণয় করো। তাহলে সমাধান দেখো, এটি সমাধান হলো অন্তর্ভুক্ত কোণ। এখানে যদি তোমার ত্রিভুজটি এরকম হয়, খেয়াল করো যে একটি বাহু 6 সেন্টিমিটার, এটি ধরলাম 6 এবিসি ত্রিভুজের এবিসি, আর এটি ধরো 8 সেন্টিমিটার। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। অন্তর্ভুক্ত কোণের পরিমাণ ধরি থিটা, আর এর ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে এখানে চিত্র থেকে যদি আমরা খেয়াল করি পাই ত্রিভুজটির এবি বাহু পাই, এখানে চিত্র থেকে পাই এখানে ত্রিভুজের এবি বাহু যদি তোমার 6 সেন্টিমিটার, বিসি বাহুর মান ধরলাম 8 সেন্টিমিটার, এবং দড়ি অন্তর্ভুক্ত কোণ এবং দড়ি এদের অন্তর্ভুক্ত কোণ থিটা। তাহলে আমরা লিখতে পারি, এবং এখানে ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার, 24 বর্গ সেন্টিমিটার। এটি কিন্তু তোমার দেওয়া আছে, দেখা। তাহলে আমরা জানি ত্রিভুজের দুই বাহু অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল, অর্থাৎ এবি বাহু গুণন হবে বিসি বাহু গুণন সাইন থিটা। ওকে, এটি সমান হবে তোমার 24 বর্গ, বা এবির মান হচ্ছে 6, বিসির মান 8, সাইন 60 ডিগ্রির মান জানা নেই। তাহলে 2 দিয়ে কাটলে 3 হলো 3 8 24, সাইন থিটা ইকুয়াল টু 24, বা উভয় পক্ষে যদি 24 দ্বারা ভাগ দিয়ে দাও তাহলে সাইন থিটা সমান 1, বা সাইন থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি। ওকে, বা থিটা ইকুয়াল টু আমরা পাই 90 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতেই পেরেছ। আমি সমাধান করে এখানে থিটার মান বের করেছি যে ত্রিভুজ দুটির অন্তর্ভুক্ত কোণ হবে প্রায় একটি আনুমানিক চিত্র একটা এখানে দিয়ে দিচ্ছি। দেখো 90 ডিগ্রি হতে পারে। আশা করি যে এটি তোমরা বুঝতেই পেরেছ এবং ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা যাই আরেকটি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, আরেকটি চমকপ্রদ অঙ্ক। সেটি হচ্ছে একটি গণকের পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য দেওয়া আছে।
তাহলে এটি মুছে নেই। দেখো এটি আমরা এখানে মুছে নিলাম। দেখো খেয়াল করো, ভালো করে খেয়াল করো যে 8 নম্বর অঙ্কটি হচ্ছে এখানে। দেখো যে 8 বা 9 নম্বর সম্ভবত এটা হচ্ছে যে এখানে একটি ঘনকের, খেয়াল করো যে একটি ঘনকের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঘনকের পৃষ্ঠ তলের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8√2 হলে আয়তন কত? হলে আয়তন কত? সলভ বা সমাধান। দেখো এখানে আয়তন কত? বিচ্ছিন্ন চলক পূর্ণ সংখ্যা। এখানে একটি গণকের পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য 8√2 হলে এর আয়তন কত? তাইলে আমরা ধরি যে গণকের পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য, তাহলে আমরা জানি যে গণকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে √2 ইন্টু এন। ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু এন প্রশ্ন মতে। তাহলে আমরা লিখতে পারি √2 এ ইকুয়াল টু 8√2। উভয় দিকে যদি আমরা √2 বাদ দিই তাহলে এ ইকুয়াল টু এ, তাহলে গণকের ধারের দৈর্ঘ্য ধরে নিতে পারো গণকের ধার সমান হলো এ। অতএব আমরা জানি যে গণকের পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু এ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং গণকের আয়তন, অতএব গণকের আয়তন আমরা জানি 3 বাহু গুণ করলে এ কিউব, অর্থাৎ গণকের দ্বার হলো আয়তন হবে এ কিউব। তাহলে 8-এর বর্গ করলে ঘন করলে 8 8 8 গুণ দাও, 3 8 গুণ করো, 8 গুণন 8 গুণন 8, 8 8 64। তাহলে আমরা লিখতে পারি এটি গুণ করলে দেখো এখানে 8-এ 2টা গুণ করলে 64, আবার 8 দিয়ে গুণ করলো 4 8 32, 2 হাতে 3, 6 8 48 আর 3 হলো 51, এই হলো 512। আশা করি যে তোমরা এটি বুঝতেই পেরেছ। গণকের আয়তন হলো 512 ঘন সেন্টিমিটার। ওকে, আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ এবং ভালো করে বুঝতে পেরেছ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে দেখো যে আমরা কতগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নের সমাধান এখানে দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে। তাহলে তোমরা এটি ভালো করে চর্চা করো। ওকে, দেখো আমি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য এখানে এসএসসি 2026 শিক্ষার্থীদের জন্য। দেখো 10 নম্বরের যে প্রশ্নটা হলো সেটা হচ্ছে তোমার যে একটি সেট দেওয়া আছে এখানে এ ইকুয়াল টু 1 2 3 4 সেট, এবং বি সেটের মান হলো তোমার, আমরা সেট অফ ফাংশন অনুযায়ী 3 4 5। তাহলে সি সমান হচ্ছে 4 5 6, 4 5 6 এবং 7। এটি হলো তোমার সি সেটের মান। এ সংযোগ বি বাদ সি নির্ণয় করো। এত হলে এ সংযোগ বি বাদ হলো তোমার সি নির্ণয় করো। এখানে দেখো
এখানে এই ধরনের প্রশ্ন অথবা পাওয়ার সেটও আসতে পারে। তাহলে আমরা প্রথমে দেখো সলভ বা সমাধানটা দেখো এখানে যে এ সংযোগ আমি শর্টকাট করছি। দেখো এখানে এর মান দেওয়া আছে 1 2 3 4 সংযোগ বা কাপ চিহ্ন, বি এর মান 3 4 5। আশা করি যে তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, তাহলে এটি কমন দেখো 1 2 না 2 3 যাবে এবং দেখো 1 আনকমন, 2 আনকমন যাবে, 3 কমন, তাহলে 3 যাবে, 4 কমন 4 যাবে এবং 5 আনকমন, অর্থাৎ 1 2 3 4 5 এটি আমরা সংযোগ করে পেয়েছি। এখন দেখো সুতরাং এ সংযোগ বি বা সি যদি আমরা বের করি তাহলে এখানে দেখো এ সংযোগ বি এর মান 1 2 3 4 5 বাদ সি, সি হইল 4 5 6 এবং 7। তাহলে এখানে আমরা যদি বাদ দেই, তোমাদের সব বিষয়ে আমি একটি একটি করে অঙ্কের ধারণা দিচ্ছি যাতে তোমাদের করে পরীক্ষা আগে তোমরা করে গেলে সবগুলি নেমে তোমাদের স্মরণে থাকে। দেখো এখানে 1 আছে, এখানে 1 নাই, বাদ দিলে 1 নামবে, কিন্তু 2 আছে, এখানে কিন্তু 2 নেই, 2 নামাও। 3 আছে, এখানে 3 নেই, 3ও নামবে। 4 আছে, এখানে 4 কমন বাদ। 5 আছে, এখানে 5 কমন বাদ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ যে এটি হচ্ছে এ সংযোগ বি বা সি সেটের আনসার 1 2 3। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছো এবং ভালো করে বুঝতে পেরেছ। যদি সবগুলি নিয়ম হুবহু কমন পড়বে না, তবে যে নিয়মগুলি আমি করছি সবগুলি তোমার কমন করার সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত পরীক্ষায় আসার সম্ভাবনা এবং 100% এই ধরনের নিয়ম আসতে পারে। ওকে, তাহলে আমরা চলো অন্য একটি অঙ্কের সমাধানে যাই। ওকে, এখানে তুমি একটু খেয়াল করো যে 11, এখন দেখো আমরা 12 নম্বরের আরেকটি প্রশ্নে যাই। এখানে দেখো একটি, আমরা এখন যাব ফাংশানে। দেখো দেওয়া আছে ফাংশান অফ এক্স, তাহলে এক্স কিউব মাইনাস 7x কিউব মাইনাস হচ্ছে তোমার এক্স কিউব 7x, সরি এক্স কিউব মাইনাস 7x প্লাস 3। তাহলে প্লাস যদি 3 হলে বলা হচ্ছে যে ফাংশন অফ এক্স প্লাস 1 নির্ণয় করো। তো এর মান কত, এর মান কত? এখানে দেখো যে একটি ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স, এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 7x প্লাস 3 হলে এফ অফ এক্স প্লাস 1 নির্ণয় করো। তাহলে সমাধান দেখো, এখানে সমাধানটা তুমি দেখো সলভ। দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 7x প্লাস 3। এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস 1 হোল কিউব মাইনাস 7x এক্স প্লাস 1 প্লাস 3। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ যে একদিকে আমরা এফ অফ এক্সের জায়গায় এক্সের স্থলে আমরা এক্স প্লাস 1 বসিয়েছি এবং ডান দিকে এক্সের জায়গায় আমরা এক্স প্লাস 1। তাহলে এ প্লাস হোল কিউবের সূত্র আমরা এখানে যদি ভাঙি, এ কিউব প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 মাইনাস 7x মাইনাস 7 প্লাস 3। ওকে, তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস হচ্ছে তোমার সরি 3টা প্লাস আর 7টা হলো মাইনাস, তাহলে 4x প্লাস 3 আর একে 4 গেলে 7 থেকে থাকছে তোমার অবশিষ্ট 3। ওকে, এখানে আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। 7 4 গেলে 3 থাকে অবশিষ্ট। তাহলে আমরা এটি ফাংশন থেকে আমরা যেটি আনসার করতে পেরেছি সেটি হচ্ছে তোমার এক্স কিউব মাইনাস 7x প্লাস 3 এর মান হলো তোমার এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা যাই পরবর্তী আরেকটি কোশ্চেন বা প্রশ্নে। এখানে দেখো যে আমরা এখন যাব মান নির্ণয়ের প্রশ্নে। দেখো এখানে মান নির্ণয়ের প্রশ্নে আমরা যাই যে মান নির্ণয় থেকে একটা অঙ্ক আসতে পারে। দেখো আমরা তাহলে এটি মুছে নিলাম এবং মুছে নেই
এখানে হচ্ছে 13 নম্বরের যে অঙ্কটি, এইবার দেখো আমরা লিখতে পারি 3x 3x প্লাস 3/x ইকুয়াল টু 5 হলে তাহলে আমরা লিখতে পারি যে x প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু কত, এটি কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে সমাধান দেখো SOLV সলভ। এখানে হচ্ছে দেওয়া আছে যেহেতু তোমার 3x প্লাস 3/x ইকুয়াল টু তোমার 5 বা 3 যদি আমি কমন নিয়ে নেই প্লাস 1/x ইকুয়াল টু 5 বা x প্লাস 1/x ইকুয়াল টু 5/3 আমরা এখানে পাচ্ছি। এখন তুমি লেখো যে প্রদত্ত রাশি এখানে হলো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু কত, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এটুকুর মান আমরা এখানে বের করে রেখেছি, দেখো 5/3, তাহলে আমরা লিখতে পাই ধরো এখানে 9/5 মাইনাস 2, তাহলে আমরা লিখি 9/25 মাইনাস 9×2=18 থাকছে তোমার 7/9। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। এখানে আমার ফলাফলটা হলো 7/9, 25 15 থেকে যদি 8 যায় 7, তাহলে থাকছে 7/9 হচ্ছে এই অঙ্কটির আনসার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। দেখো এই ধরনের আরেকটি অঙ্ক তুমি করতে পারো। ওকে, তাহলে আমরা যদি এটি তাহলে মুছে নিই, দেখো তাহলে যাই আমরা পরবর্তী আরেকটি প্রশ্নের সমাধানে। ওকে, এখানে দেখো 14 নম্বর প্রশ্নটি হচ্ছে এখানে, যেটি হলো যে 14 নম্বরের প্রশ্নটা হলো এইখানে দেখো যে a মাইনাস 1/a ইকুয়াল টু 3 হলে 5a কিউব মাইনাস হলো 5/a কিউব ইকুয়াল টু কত, a কিউব মাইনাস 5/a কিউব ইকুয়াল টু এত। তাহলে এখানে আমরা দেখো সলভ বা সমাধান করতে পারি। এখানে লেখা আছে দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল টু 3, তাহলে এখানে দেওয়া আছে a কিউব মাইনাস 5/a কিউব। আমরা যদি এটি একটু সাজিয়ে নিই তাহলে a কিউব মাইনাস 1/a কিউব, এটি কিন্তু আমরা নিতে পারি। ওকে, তো 5 এখানে থাক, এটুকুই আমরা সূত্র ইউজ করি, a কিউব মাইনাস b কিউব a মাইনাস b হোল কিউব মাইনাস হচ্ছে তোমার প্লাস 3a ইন্টু b ইন্টু a মাইনাস b। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এটি যদি কাটা যায় তাহলে এখানে রয়ে গেল 5, আর এটুকুর মান কিন্তু এখানে দেওয়া আছে 3, তাহলে 3 কিউব প্লাস 3 ইন্টু এটুকুর মান আবার বলা হচ্ছে এখানে তোমার 3, তাহলে দেখো এখানে যে 3 গুণ করলে তোমার 27, 3 3 9, আবার যদি তুমি যোগ দাও তাহলে 27 আর 9 36, তাহলে 5 6 30 শূন্য হাতের আছে 3 3 5 15 আর 3 180। এই হলো তোমার এই অঙ্কটির সমাধান, এখানে শেষ হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতেই পেরেছ এবং ভালো করেই বুঝতে পেরেছ। ওকে, তাহলে চলো আমরা যাই অন্য আরেকটি অঙ্কের সমাধান, যেটি এবার দেখো আমি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলি তোমাদের জন্য এখানে করে দিচ্ছি এবং দিচ্ছি। এবার দেখো তাহলে আমরা এটি মুছে নিতে পারি। ওকে, এইবার দেখো 14 নম্বরে হচ্ছে যে এখানে দেখো যে 16x স্কয়ার মাইনাস 25y স্কয়ার মাইনাস 8x জেড মাইনাস প্লাস 10
ওয়াই জেডকে উৎপাদকে বিশ্লেষণ করো, এতকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করো। দেখো সমাধান হচ্ছে 16x² মাইনাস 25y² মাইনাস 8xz প্লাস yz। এইখানে আমরা লিখতে পারি তোমার 5y² আর এখানে যদি 2 কমন নিয়ে যাই তাহলে দেখো 2z কমন দাও, তাহলে 4x আর এখানে হবে প্লাস মাইনাস মাইনাস 5y। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটুকু যদি তুমি a² মাইনাস b² এর সূত্র ভাঙো তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। আশা করি বুঝতেই পেরেছ। ওকে, আর এখানে রয়ে গেল 4x মাইনাস 5y। দেখো এখানে তুমি দুটি রাশি দেখো একজাক্ট, এখানে এটি আর এটি, কিন্তু কমন নেওয়া যায় 4x মাইনাস 5y। ওকে, আর এইখানে তুমি খেয়াল করো যে এখানে রয়ে গেল অবশিষ্ট 4x প্লাস 5y মাইনাস 2z। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে এটি হলো নির্ণয় উৎপাদক। অতএব নির্ণয় উৎপাদক হচ্ছে এটি আনসার। আশা করা যায় যে তোমরা এটি বুঝতে পেরেছ। এবার একটি বর্গের আমরা আরও কিছু প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করি। এবার দেখো উপচাপ এবং অধিচাপ কাকে বলে। এগুলি কিন্তু তোমাদের পারার কথা হচ্ছে উপচাপ এবং অধিচাপ। দেখো তাহলে আমরা এটি মুছে নিতে পারি। দেখো তাহলে পরবর্তী 15 নম্বর প্রশ্নটি হচ্ছে এইখানে দেখো যে 15 নম্বরের যে প্রশ্নটি সেটি কিন্তু তুমি একটু খেয়াল করো। এইখানে তোমার বলা হচ্ছে যে এখানে সেকে প্লাস 10 = 5 হলে 10 মাইনাস সেকে কত? সেকে প্লাস ত্রিকোণমিতি 5% হার মুনাফা, এটা আমরা করি না, আগে যেহেতু করেছি। দেখো সেকে মাইনাস প্লাস 10 সেকে প্লাস 10 = তোমার 5 হলে 10 মাইনাস সেকে কত? 10 মাইনাস সেকে সমান কত সেটা বের করতে হবে। তাহলে আমরা কিন্তু জানি যে sec² = 1 + tan²। আমরা সলভ করতে এখন দেখো আমরা জানি যে sec² = 1 + tan², এটা কিন্তু আমরা জানি। ওকে, sec² = 1 + tan², বা এইখানে আমরা লিখতে পারি যে sec² মাইনাস হবে তোমার tan² 1, এটুকু সমান লিখতে পারি। বা sec² মাইনাস যদি তুমি d² এর সূত্র ভাঙো তাহলে তুমি লিখতে পারো সেকে প্লাস 10। ওকে, আবার লেখা যায় সেকে মাইনাস 10, এটুকু সমান 1 লেখা যায়। এখন দেখো সেকে প্লাস 10 দেওয়া আছে, সেকে মাইনাস এখানে কিন্তু দেওয়া আছে, এটুকুর মান হচ্ছে তোমার 5, আর এখানে সেকে মাইনাস কত? সেকে মাইনাস 10, তাহলে এইটুকু সমান আমরা লিখতে পারি 1, বা সেকে মাইনাস তোমার 10 1/5, বা এখন যদি মাইনাস কমন নেই তাহলে 10 মাইনাস সেকে = আমরা লিখতে পারি 1/5, বা 10 মাইনাস সেকে = -1/5। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখানে আনসার হলো 10 মাইনাস সেকে
ইকুয়াল টু 1/-1/5। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই তোমাদের জন্য ইম্পর্টেন্ট অঙ্কগুলো এখানে করে দিচ্ছি। প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে তুমি নিয়মগুলি স্মরণ করো, তাহলে অবশ্যই তুমি পরীক্ষায় ভালো করবো বলে আমার ধারণা। তাহলে চলো আমরা এবার 16 নম্বর প্রশ্নটি যাই। এইখানে এটি মুছে নাও। 16 নম্বর প্রশ্নটি হলো যে ত্রিকোণমিতিতে দেখো আরেকটি প্রশ্ন, এ ইকুয়াল টু 30 ডিগ্রি হলে, এ ইকুয়াল টু 30 ডিগ্রি হলে সাইন কিউব এ প্লাস কোস স্কোয়ার এ ইকুয়াল টু কত, এটি কিন্তু বের করতে হবে। তাহলে দেখো এখানে যে সলভ, এখানে আমরা সাইন কিউব এ প্লাস কস স্কয়ার এ যদি আমরা লিখি সাইন 30 ডিগ্রির মান, এখানে লেখো সাইন কিউব প্লাস কস 30 ডিগ্রি। আমরা সাইন হাফের মান জানি, সাইন 30 হাফ কিউব প্লাস কস 30 ডিগ্রির মান √3/2। তাহলে আমরা এখানে লিখতে পারি কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/, দেখো আশা করি যে তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, তাহলে আমরা আবার যাই cos √3/2। এখন আমরা যদি এটিকে ভাঙি তাহলে দেখো নিচে হবে 1/8 আর এটি হবে 4/3, রসাগু করলে 8/1 প্লাস 2 3 দুগুণে 6 7/8। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, তাহলে আমরা যাই, চলো অন্য আরেকটি প্রশ্নে, 17 নম্বরের প্রশ্নটি সেটি হচ্ছে তাহলে এটি মুছে নাও। ওকে, মুছে নিলাম। এবার একটি জমির 18 নম্বর দেখো যে 16, 18 বা একটি জমির দেখো এটি কোনো বৃত্তচাপ কেন্দ্রে, দেখো প্রশ্নটা দেখো, কোনো বৃত্তচাপ কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা দেখি প্রশ্নটা, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তটির ব্যাস 16 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করে। বৃত্তটির ব্যাস 16 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা দেখি যে এটি মনে হয় 17, আচ্ছা যাক, আমরা এবার সলভ করি। প্রশ্নর সমাধান দেখো যে কোনো বৃত্তচাপ কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তটির ব্যাস, তাহলে এখানে দেওয়া আছে বৃত্তের ব্যাস 2r = 16, অতএব বৃত্তের ব্যাসার্ধ
আর ইকুয়াল টু হবে 8। ওকে, তাহলে আর এর মান আমরা পেলাম 8, আর থিটার মান দেওয়া আছে তোমার 45 ডিগ্রি। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা জানি, বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা জানি, বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য এস সমান 360 বাই থিটা বাই 360 গুণন 2 পাই আর। ওকে, তাহলে থিটার মান 45, 360 গুণন 2 গুণন পায়ের মান 3.1416, আর এর মান 8। এইবার তুমি বাদ দাও, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য পেয়ে যাবা। ক্যালকুলেটর নাও, এখান থেকে দেখো, এখানে যদি আমরা 45 গুণন দেই, দেখো 45 গুণন 2 গুণন 3.1416 গুণন 8, তাহলে হয় তোমার 2261.952 ভাগ 360, একসাথে ভাগ দিয়ে দাও, তাহলে আমরা পেলাম 6.28। অর্থাৎ বৃত্তচাপের দৈর্ঘ্য হলো 6.28 সেন্টিমিটার প্রায়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে আমি আজকে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন দিয়েছি এবং এমসিকিউ প্রশ্নেও এখান থেকে কমন করার সম্ভাবনা রয়েছে। যাক, এখন একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে দেওয়া আছে। তাহলে আমরা চলো এটি মুছে নিই। এখন 18 নম্বরের প্রশ্নটি আমরা যাই। দেখো, এইখানে আমরা যদি যাই যে 18 নম্বরের প্রশ্নটা, এইবার দেখো যে এইখানে তোমার দেওয়া আছে যে অনুপাত সমানুপাতের, দেখো 2x অনুপাত 3y ইকুয়াল টু 6 অনুপাত 5 অনুপাত 6 হয়। এখানে হলে তাহলে আমরা লিখতে পারি যে x অনুপাত y সমান কত। এবার দেখো সমান কত, তাহলে আমাদের দেওয়া আছে সলভ। দেখো 2 এখানে দেওয়া যে 2x অনুপাত 3y ইকুয়াল টু 5 অনুপাত 6 বাই, এইবার 2x বাই অনুপাতের পূর্বরাশি উপরে, যেমন পূর্বরাশি 5, 6 আইলো নিচে। তাহলে আমরা এবার দেখি, বা এটিকে 2x 3y, এটিকে যদি আমি গুণ দেই যে 3/2 দ্বারা উভয় পক্ষকে, তাহলে আমরা তো জানি যে অনুপাতের যে কোনো রাশিকে 3/2 দ্বারা উভয় পক্ষ গুণ দিলাম। আমরা জানি যে অনুপাতের যে কোনো রাশিকে যদি উভয় পক্ষে গুণ দেওয়া হয়, তাহলে সমান সংখ্যা দ্বারা মানের কোনো পরিবর্তন হয় না। এটি 3 3 কাটে, 2 2 কাটে। তাহলে আমরা দেখো এইখানে আমরা দেখো পাই x বাই ওয়াই ইকুয়াল টু, তুমি পেলা এই 3 দ্বারা যদি এটির কাটো, 3 দুগুণে 6, 2 দুগুণে হলো তোমার 4, উপরে হলো 5। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে x অনুপাত y ইকুয়াল টু 5 অনুপাত 4। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এই নেমে একটি অঙ্ক আসতে পারে এবং অনুপাত সমানুপাত থেকে অবজেক্টিভ টাইপ প্রশ্ন এখানে আসার সম্ভাবনা রয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এগুলি যদি ভালো করে ফলো করো, তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন আমার মনে হয় যে আর সমস্যা হওয়ার কথা নয়। আশা করি এখানে এটি মুছে নেই। তাহলে আমরা দেখি অন্য আরেকটি প্রশ্নে যাই। ওকে, দেখো 19 নম্বরের যে প্রশ্ন সেটা আমরা এবার যাই। 19 নম্বরের প্রশ্নে গেলাম, দেখি যে এখানে
এইখানে তুমি একটু খেয়াল করো যে এবার দেখো 19 নম্বর যে পি প্লাস একটা মান নির্ণয়ের অঙ্ক দেখো পি প্লাস কিউ এখানে দেওয়া আছে √7 আর পি মাইনাস কিউ √5 হলে 16 পি কিউ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান এর মান কত? এর মান কত দেখো সমাধান। এইখানে তুমি একটু খেয়াল করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো এটি একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ অঙ্ক। এবার দেখো সলভ হচ্ছে যে, সুতরাং প্রদত্ত রাশিটা হলো এখানে 16 পি কিউ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে 16 এটিকে ভেঙে আমরা যদি লিখি 8 পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পারি? ওকে, পারি। তাহলে আমরা যদি লিখি যে পি কিউ 8 আর পি যদি তুমি লেখো যে পি কিউ এর মান এ প্লাস বি বাই 2 লেখা যায় হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার লেখা যায়। আর এইটুকু সমান আমরা লিখতে পারি যে 4 ইন্টু 8 দুগুণে 16 4 2 ইন্টু তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। এবং পি প্লাস কিউ এর মান হচ্ছে তোমার √7/2 হোল স্কোয়ার মাইনাস 5√5/2 হোল স্কোয়ার। এটি হলো √7 হোল স্কোয়ার প্লাস √5 হোল স্কোয়ার দিলাম। ওকে, এইবার দেখো 2 দুগুণে 4 √7 কাটা আর √স্কোয়ারে কাটা 2 দুগুণে 4 উপরে 5। তাহলে এইখানে 7 প্লাস 5 √স্কোয়ারে যেহেতু কাটে, এইখানে তুমি লিখতে পারো রসাগু 4 7 মাইনাস 5, এখানে তুমি লিখতে পারো 7 5 12। তাহলে এখানে লেখা যায় 8 গুণন 2/4 গুণন 12। তাহলে কাটাকাটি করো, দেখো কত থাকে এখানে 4 দুগুণে 8 2 দুগুণে 4 4 4 হলে 4 12 48। ওকে, তাহলে এখানে আনসারটি হবে এটির তোমার 48। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ যে এখানে উত্তর হবে 48। এখানে এটি একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে এখানে দেখো যে এটি একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ অঙ্ক, এটি আমরা এখানে সমাধান করতে পেরেছি। ওকে, এবার চলো তাহলে যাই আমরা অন্য আরেকটি অঙ্কের প্রশ্নের সমাধানে। ওকে, তাহলে এটি মুছে নাও। ওকে, দেখো আমরা 20 নম্বরের যে প্রশ্ন সেটি দেখো একবার। এটি হচ্ছে যে দেওয়া আছে এ প্লাস বি 5 এ বি সমান 6, এ প্লাস বি সমান 5 এ বি সমান 6 হলে এখানে
এ কিউব প্লাস বি কিউব প্লাস 4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। তাহলে আমরা দেখি এখানে সলভ। একীয় প্রদত্ত রাশিটা হলো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এ কিউব প্লাস বি কিউব আমরা জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এম প্লাস বি। এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি প্লাস 4 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এর মান হচ্ছে তোমার 5 মাইনাস 3 6, এটির মান 5, 4 ইন্টু এটির মান হলো তোমার 5। এখানে তো 5 দেওয়া আছে, দেখো 4 ইন্টু 6, তাহলে আমরা 125, 318 518 90 প্লাস 5 5 25 মাইনাস 424, 125 থেকে 35 প্লাস 4 ইন্টু 1 35 যোগ 4 ইন্টু তাহলে হলো তোমার 39। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এটি একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, মান নির্ণয় সম্পর্কিত প্রশ্নমালা 3.2 থেকে। কাজেই আমি অঙ্কটি তোমাদের জন্য সমাধান করে দিলাম। এখানে তোমরা একটু ভালো করে চর্চা করে নিবা। ওকে, এবার দেখো আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সময়ের অভাবে আর করা যাচ্ছে না। তাহলে দেখো যে আরেকটি অঙ্ক, এইখানে একটি সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আরেকটি ত্রিকোণমিতি সম্পর্কিত একটি অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটি আমরা দেখো আবার তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। সেটি হলো যে 21 নম্বর প্রশ্নটি হলো এখানে যে cot থিটা প্লাস cos থিটা হোল স্কোয়ার cot থিটা প্লাস কোসেক থিটা, সরি এখানে হলো cot থিটা প্লাস কোসেক থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু দেখাতে হবে 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা। এটি কিন্তু দেখাতে হবে। দেখাও যে প্রশ্নটা হলো এরকম যে দেখাও যে হ্যাঁ cot থিটা প্লাস কোসেক থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা তোমাকে দেখাতে হবে। তাহলে আমরা দেখি সলভ। দেখো সমাধান, এখানে লেফট হ্যান্ড সাইড cot থিটা প্লাস কোসেক থিটা হোল স্কোয়ার, আমরা এটিকে বাংলায় পাই cos থিটা প্লাস cot বাই cos থিটা বাই sin থিটা বাই cos থিটা। cos থিটা সমান সমান আমরা পাই cos থিটা বাই sin থিটা, আর tan থিটা গেলে sin থিটা বাই cos থিটা। তাহলে আমরা লিখতে পারি প্লাস 1 বাই sin থিটা হোল স্কোয়ার, তাহলে রসাগু sin থিটা cos থিটা প্লাস 1 হোল স্কোয়ার। আমরা যদি আলাদা উপরে নিচে পাওয়ার ভাগ করে নিই তাহলে দেখো হোল স্কোয়ার লিখতে পারি। এটুকু হচ্ছে সরি কসের জায়গায় লিখে ফেলেছি cos থিটা। ওকে, তাহলে আমরা লিখতে পারি সাইনের পরিবর্তে আবার লিখতে যায় cos স্কোয়ার থিটা 1 প্লাস cos থিটা হোল স্কোয়ার। আশা করি বুঝতেই পেরেছ। 1 প্লাস cos থিটা লেখা যায় 1 মাইনাস cos থিটা। ওকে, আর এটিকে লেখা যায় যেহেতু পাওয়ার 2, তাহলে আমরা এটিকে দুটি হিসাবে লিখতে পারি cos থিটা। ওকে, তাহলে একটা প্লাসের সাথে কাটা
তাহলে এইখানে আমরা লিখতে পারি, দেখো যে উপরে রয়ে গেল 1 প্লাস কস থিটা, নিচে 1 মাইনাস কস থিটা। ওকে, এটি সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, সেটি হচ্ছে তোমার প্রমাণিত বা শুট দেখানো হলো। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। শুট বা প্রুফ যাই লেখো। ওকে, এটিও অত্যন্ত ত্রিকোণমিতির জন্য একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ অঙ্ক, সেটি তোমাদের জন্য এখানে করে দেওয়া হলো। এবং দেখো যে এখানে 4x সমান সমান হয়, তবে দেখাও যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট অঙ্ক। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হলে, তাহলে আমরা এটি লিখতে পেরেছি। এবং দেখো ওকে, এবার এগুলি তোমরা ভালো করে চর্চা করো এবং দেখবে পরীক্ষায় এই নমুনা বা এই ধরনের প্রশ্ন পরীক্ষা কমন করার। যাক প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু শর্ট প্রশ্ন এখানে দিয়েছি, প্রায় 20-22টি। আরও 2-1টি প্রশ্ন দিয়ে সব ধরনের এই নিয়মগুলি যদি তোমরা ফলো করো, তাহলে অবশ্যই পরীক্ষায় 100% কমন করার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। তাহলে দেখো, সর্বশেষ আমি আরেকটি প্রশ্ন এখানে তোমাদের জন্য দিচ্ছি, যেটি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো এখানে হলো 22 নম্বর বা অঙ্কটি। দেখো এখানে যে এখানে হলো যে একটি সমবাহু 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 ত্রিভুজের, দেখো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তোমার পি একক হলে দেখো দেখাও যে এর উচ্চতা, দেখাও যে এর উচ্চতা √3/2 ইন্টু পি একক। ওকে, তাহলে সলভ বা সমাধান এখানে দেখো, এখানে সলভটি হলো যে এখানে যদি আমরা এবার দেখো যে এটির সলভ বা সমাধান আমরা কেমনি করতে পারি, সেটি আমরা এবার দেখব। এখানে তুমি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তোমার পি একক হলে দেখাও যে এর উচ্চতা হচ্ছে তোমার √3/2 ইন্টু পি। তাহলে প্রথমে আমরা সমবাহু ত্রিভুজটি অঙ্কন করে নেই। দেখো যে এই মনে করি যে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার পি। অঙ্কন এর বিপরীত বাহুতে উচ্চতা, তাহলে লম্ব আঁকি। তাহলে প্রথমে দেখো দড়ি বা মনে করি, সমাধান দেখো মনে করি বা ধরি যে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তোমার পি একক। অঙ্কন হলো শীর্ষবিন্দু এ থেকে, শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর, বিসি এর উপর তোমার, এটা যদি বাহু হয়, বিসি বাহুর উপর এডি লম্ব টানি। সুতরাং এডি ইকুয়াল টু এইচ দড়ি। ওকে, লম্ব দূরত্ব। তাহলে এখন দেখো শর্ট করি, এ বি ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই, সুতরাং এখানে এডি সমান এইচ
এবং বিডি সমান হবে এবং বিডি সমান হবে p/2। কারণ হচ্ছে যে বিসি বাহুর উপর যেহেতু এডি লম্ব, তাহলে এডি লম্ব বিসি বাহুকে দুই অংশে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এটুকু হবে p/2, এটুকু হবে p/2। অর্থাৎ আমরা জানি ত্রিভুজের যে কোনো বাহু থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করলে ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ তাহলে p/2 হবে বিডি আর সিডির মান। তাহলে এখন এ বিডি সমকোণী ত্রিভুজ থেকে পাই আমরা লিখতে পারি, দেখো এই এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার পারি। তাহলে এডির মান এইচ লেখো প্লাস বিডির মান p/2 হোল স্কোয়ার আর এবির মান পি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস ওদিকে নিয়ে যাই একবারে p²/4। ওকে, তাহলে আমরা লিখতে পারি, দেখো এইখানে লেখা যায় 4p² মাইনাস p²/4। ওকে, আমরা যদি এদিকে লিখি তাহলে a² ইকুয়াল টু 3p²/4 লেখা যায়। ওকে, তাহলে h ইকুয়াল টু √3p²/4, এটি সমান লেখা যায় 2√3 ইন্টু হলো পি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ, প্রমাণিত বা শুট। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ এবং ভালো করে বুঝতে পেরেছ। এটি কিন্তু আমি জ্যামিতিক উপায়ে প্রমাণ করেছি। ওকে, দেখো এইখানে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, যেটি হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ত্রিকোণমিতি থেকে। সেটি আমি করে আজকের মতো এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নেব ইনশাল্লাহ। তাহলে দেখো এখানে আমরা এটি মুছে নেই। ওকে, দেখো সর্বশেষ যে অঙ্কটি সেটি হচ্ছে, এইবার দেখো এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এটি হলো যে তোমার এক্সের মান দেওয়া আছে 30 ডিগ্রি। এক্সের মান 30 ডিগ্রি হয় তবে দেখাও যে হয়, তবে দেখাও যে 4 cos কিউব এক্স মাইনাস 3 cos এক্স ইকুয়াল টু cos 3x এটি দেখাতে হবে, cos 3x দেখাতে হবে। ওকে, তাহলে দেখো এখন সলভ বা লেফট হ্যান্ড সাইড হলো 4 cos কিউব 3 cos x। ওকে, এইখানে যদি আমি লিখি 4 cos কিউব এক্সের মান 3 মাইনাস 3 cos দিলাম 3 বসিয়ে, তাহলে cos এখানে 4 ইন্টু cos তোমার cos 30 ডিগ্রির মান √3/2 আমরা লিখতে পারি। এখানে হচ্ছে √3/2 cos 30 ডিগ্রি 4 ইন্টু 8 √3/2 আর এখানে 3 √3/2 এটি কাটলে 2। এইখানে তোমার এটিকে যদি গুণ করো তাহলে 3 √3 আসে 8 3 √3। ওকে, 3 √3/2 মাইনাস 3 √3/2 বাদ গেলে থাকছে তোমার 0। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। এখন দেখো আবার রাইট হ্যান্ড সাইড হচ্ছে cos কত 3x। তাহলে আমরা cos 3x 3 গুণন 30 এক্সের মান বসি, তাহলে cos তোমার 90 ডিগ্রির মান আমরা জানি 0। ওকে, অতএব লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। ওকে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুট। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি অঙ্ক,
যেটি পরীক্ষা আসার সম্ভাবনা 99%। দেখো সর্বশেষ আমি আরেকটি উৎপাদক অঙ্ক তোমাদের জন্য করে দিচ্ছি, সেটি হলো দেখো যে এটি তাহলে আমরা মুছে নিলাম। ওকে, দেখো 24 নম্বর অঙ্ক, সেটি হলো যে a মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস 1 ওয়াই স্কোয়ার দড়ি। ভেরি ভেরি একটি ইম্পর্টেন্ট। উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ যে দড়ি আমরা এ মাইনাস 1 ইকুয়াল টু পি এবং এ প্লাস 1 ইকুয়াল টু ধরলাম কিউ। তাহলে প্রথমটাকে দ্বিতীয়টা যদি গুণ করো তাহলে আমরা পাই, দেখো এখানে পাই এ স্কোয়ার মাইনাস 1 গুণ করলে গুণ করি, দেখো গুণ করি, বা আমরা লিখতে পারি এ স্কোয়ার ইকুয়াল টু পি কিউ প্লাস 1। ওকে, তাহলে আমরা পেলাম এখানে প্রদত্ত রাশি, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, যেটি উৎপাদকে বিশ্লেষণ প্রায় ক্ষেত্রেই আসে। এটির মান হলো তোমার পি। তাহলে পি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের পরিবর্তে আমরা বসাতে পারি পি প্লাস কিউ 1, এর সাথে ছিল এক্স ওয়াই। ওকে, আর এটির মান হলো তোমার কিউ, তাহলে এর সাথে ওয়াই স্কোয়ার। এখন আমরা যদি দেখো এক্স স্কোয়ার প্লাস পি কিউ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার, আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ এবং ভালোই বুঝতে পেরেছ। দেখো পি এক্স যদি কমন দিই এখান থেকে তাহলে থাকছে এক্স প্লাস কিউ ওয়াই, পি এক্স গেলে গা কিউ ওয়াই, ওয়াই যদি কমন দাও এক্স প্লাস কিউ ওয়াই। ওকে, এক্স প্লাস কিউ ওয়াই, এক্স প্লাস কিউ ওয়াই, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস কিউ ওয়াই আর পি এক্স প্লাস ওয়াই। ওকে, তাহলে আমরা এক্সের মান তো নাই এখানে, দেখো কিউ এর মান আছে, কিন্তু কিউ এর মানটা হলো এ প্লাস 1 আর এর সাথে আছে ওয়াই। ঠিক আছে, ওকে, এখন দেখো পি এর মান হলো এ মাইনাস 1 ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই, এই আর এখানে লেখা যায় এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতে পেরেছ। আমি এখানে আজকের মতো আমার ক্লাসটি এখানেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। তবে তার আগে একটি বিশেষ কথা বলে যাই, এখানে আমি যে অঙ্কগুলো আজকে দিয়েছি সেটি তোমরা একটু ভালো করে যদি চর্চা করো তাহলে এই নেমের মধ্যেই অঙ্ক আসবে বলে আশা করি। যে এসএসসি পরীক্ষা আগামী 3 তারিখ, এটি তোমরা একটু ভালো করে ফলো করো। সবগুলি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ অঙ্ক আমি দিয়েছি এখানে, এটির জন্য তুমি শর্ট প্রশ্ন আনসার করতে পারবে এবং যারা দুর্বল বিশেষ করে তাদের জন্য হচ্ছে আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলি যদি তুমি সলভ করতে পারো তাহলে অবশ্যই তুমি 100% ইনশাআল্লাহ পরীক্ষা সাকসেসফুল হবে বলে আশা করি। এবং এই প্রত্যেকটি অঙ্কই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। যারা প্লাস প্রাপ্ত ছাত্র তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলি, ক্রিটিক্যাল এবং খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে এগুলি সমাধান করতে পারলে তুমি শর্ট প্রশ্ন সমাধান করতে পারবে ইনশাআল্লাহ এবং বোর্ড প্রশ্ন সমাধান করতে পারবে আশা করি। শর্ট প্রশ্নের সাথেও আসবে, এখানে 10টা কমন পড়ার সম্ভাবনা আছে এই নেমের ভিতরেই। এবং শর্ট প্রশ্নের যে প্রথম ক খ থাকে সেটির প্রশ্ন তুমি উত্তর এখান থেকে দিতে পারবে বলে আমার ধারণা, এবং এমসিকিউ প্রশ্নের উত্তরও সেখান থেকে তুমি ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারবে। তাই আমি আজকে 24টি অঙ্ক তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ অঙ্কের সাজেশন হিসেবে আজকে আমি তোমাদের জন্য দিয়ে দিলাম। আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তার আগে একটি কথা বলে যে যদি আমার ভিডিওটি তোমাদের জন্য উপকারী এবং ভালো মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে তুমি লাইক কমেন্ট করবা এবং ভিডিওটি অন্য বন্ধুবান্ধবের কাছে ছড়িয়ে দিবা। এই বলে আজকে আমি আমার ক্লাসটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো এবং সুস্থ থাকো। ওকে।